শুভেচ্ছা, সবাইকে স্বাগত। রাতের মাছরাঙা সংবাদে সঙ্গে আছে আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্রবল ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্রভাগ দেশের উপকূলীয় এলাকা অতিক্রম করছে। এর প্রভাবে বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। বেড়েছে নদ নদীর পানি, প্লাবিত হয়ে পড়েছে নিচু এলাকা। পুরো উপকূল পেরোতে 5 থেকে 7 ঘন্টা লাগবে। এরপর ধীরে ধীরে শক্তি কমে আসবে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। নিবন্ধিত হজযাত্রীদের অনেককে মৃত কিংবা অসুস্থ দেখিয়ে বাড়তি টাকার বিনিময়ে অন্যদের সৌদি আরব পাঠাচ্ছে কিছু এজেন্সি। এসব এজেন্সি এখনো অন্তত 4000 হজযাত্রীকে বিমানে টিকিট দেয়নি। এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। এরই মধ্যে 58টি এজেন্সিকে শো কজ করেছে ধর্ম মন্ত্রণালয়। এবং সাবেক আইজিপি বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা আরও স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকে নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর আদালত আজ এই আদেশ দেন। এর মধ্যে রয়েছে তাদের নামে থাকা আরও 113টি দলিলের সম্পদ, গুলশানের 4টি ফ্ল্যাট এবং বিভিন্ন কোম্পানিতে থাকা শেয়ার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রবল ঘূর্ণিঝড় রিমালের মূল কেন্দ্র উপকূল অতিক্রম শুরু করেছে। এর প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে বিভিন্ন জেলায়। পুরো উপকূল পেরোতে 5 থেকে 7 ঘন্টা লাগবে। এরপর ধীরে ধীরে শক্তি কমে আসবে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। সন্ধ্যা 6টার পরই ঘূর্ণিঝড় রিমালের মূল কেন্দ্র অতিক্রম শুরু করে মোংলা উপকূল। ঘন্টায় 90 কিলোমিটার বাতাসের বেগ নিয়ে আঘাত হানে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে। ঝড়ো হাওয়া নিয়ে বৃষ্টি হয় ঘন্টায় 44 থেকে 88 মিলিমিটার পর্যন্ত। আগামী 5 থেকে 7 ঘন্টায় অর্থাৎ রাত 1টা নাগাদ ঘূর্ণিঝড় কেন্দ্র স্থলভাগ অতিক্রম শেষ করবে। এর প্রভাবে 8 থেকে 10 ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে উপকূলে। এই পুরো সাইক্লোনটা মোটামুটি বাংলাদেশের প্রায় সব অঞ্চলের উপর দিয়ে যাবে বডিটা, আর কেন্দ্রটা সেটা ছোট, সেটা 40 থেকে 50 কিলোমিটার, এবং এটা পর্যায়ক্রমে আমাদের টাচ করছে। আগামী 1 থেকে 2 ঘন্টার ভেতরে এটা আমাদের উপকূল অতিক্রম করে আমাদের ল্যান্ডে ঢুকবে। জোয়ারের সাথে এই বায়ুতাড়িত যে ফোর্স শক্তি, এটা জলোচ্ছ্বাসকে আর একটু বৃদ্ধি করবে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দর সহ উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং নিকটবর্তী চর ও দ্বীপসমূহে 10 নম্বর মহাবিপদ সংকেত জারি রয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দর সহ চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং সংলগ্ন দ্বীপ ও চরসমূহে রয়েছে 9 নম্বর মহাবিপদ সংকেত। নদী বন্দরগুলোতে রয়েছে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত। সে উপকূল অতিক্রম করবে, এরপরে বাংলাদেশের ভেতরে ঢুকবে। ভেতরে ঢোকার পরে কিন্তু একটু স্ট্যাগনেন্ট থাকবে, বৃষ্টি দিয়ে এটা বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যাবে, স্থল লঘুচাপে পরিণত। জলোচ্ছ্বাসটা একটু বেশি আমরা বলেছি এবং অলরেডি কিছুটা হয়েছে, আপনারা জানেন যে বাঁধ ভেঙে গেছে। হ্যাঁ, আর বৃষ্টিটাও একটু বেশি হবে যেহেতু বর্ষাকালের আগ মুহূর্তে এটা হচ্ছে। ঘূর্ণিঝড় পরবর্তী কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে সব ধরনের পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। রেস্কিউ করার জন্য আমাদের মেডিকেল টিমগুলি সব প্রস্তুত রয়েছে এবং আমাদের সেনাবাহিনীর লোকজন যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছে। মধ্যরাতে ঘূর্ণিঝড় রিমালের শেষ ভাগ খেপুপাড়া উপকূল হয়ে ভারতের পশ্চিমবঙ্গে চলে যাবে। তবে রিমালের ব্যাস যেহেতু 400 থেকে 500 কিলোমিটার, তাই সারা দেশেই থাকবে এর প্রভাব। আগামীকাল ও পরশু সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের নদ নদীর পানি অনেকটাই বেড়ে গেছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বইছে ঝোড়ো বাতাস। বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়েছেন অনেক মানুষ, অনেকে আশ্রয় নিয়েছেন সাইক্লোন শেল্টারে। ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর রাঙ্গাবালী, গলাচিপা, মির্জাগঞ্জ ও কলাপাড়ায় বেড়িবাঁধের বাইরের অংশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে শহরেও। বৈরী আবহাওয়ায় সাগর উপকূল থেকে বোনকে বাড়ি আনতে গিয়ে কলাপাড়ার কাউয়ারচর এলাকায় জোয়ারের তোড়ে ভেসে যান শরীফ। পরে 2 ঘন্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ পুলিশ। বৃষ্টি ও দমকা হাওয়া বইছে ভোলায়, উত্তাল হয়ে উঠেছে মেঘনা। এরই মধ্যে ঢালচর ও কুকরিমুকরি সহ বিভিন্ন চরাঞ্চলে নদীর পানি স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট বেড়েছে। বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 7,000 মানুষ। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে। স্কুলের মধ্যে আইছে না কি কব তাও জানি না। আশ্রয় কেন্দ্রে পাইয়ে এখানে এসে আমরা আর কি জানলে আর কি বাদ। এই মুহূর্তে 734টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা আছে এবং এখানে আজকে আমাদের কাছে সংবাদ এসেছে যে লোকজন উঠতে শুরু করেছে। এখন পর্যন্ত যেটা জানা গেছে যে প্রায় 10,000-এর কাছাকাছি লোকজন আশ্রয় কেন্দ্রে উঠেছে। প্লাবিত হয়েছে নোয়াখালীর হাতিয়ার, হরণী, ছানন্দী ও নলচিরা ইউনিয়ন ও নিঝুম দ্বীপের বিভিন্ন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 30,000 মানুষ। বেড়িবাঁধ না থাকার কারণে জোয়ারের সমস্যা। রাত্রে বেলা হইলে কি হয়ে যায় এখন বলা যায় না। জল যোগান, বন্যা, বাতাস খুব বেশি। শতভাগ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্তের আশঙ্কা করা হচ্ছে এবং রাস্তাঘাট, মাছ সব প্লাবিত হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন, গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের আফসার মোল্লার বাড়ি সংলগ্ন ক্লোজার ভেঙে পানি ঢুকছে। ঝুঁকিতে পড়েছে পদ্মপুকুর, মুন্সীগঞ্জ এবং আশাশুনির দয়ারঘাট, দিগলার আইট, প্রতাপনগর এবং শ্রিউলা ইউনিয়নের বেশ কিছু এলাকা। অন্যদিকে সুন্দরবনের নদ নদীর পানি অস্বাভাবিক বেড়েছে। প্লাবিত হয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান। এতে মোংলা নদীর দুপারে আটকা পড়েছে শত শত যাত্রী। রিমালের প্রভাব এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে বরিশাল সহ উপকূলীয় সব জেলার নদী বন্দরে। পণ্য ওঠানামা ও খালাস বন্ধ রাখা হয়েছে পায়রা ও মোংলা সহ চট্টগ্রাম বন্দর জেটি ও বহির্নোঙরে। এছাড়া দুপুর 12টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার পর সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনা থেকে উপকূলের পরিস্থিতি জানিয়েছেন আমাদের সহকর্মীরা। সাতক্ষীরা উপকূলবর্তী অঞ্চলগুলোর নদ নদীতে এখন জোয়ারের পানি বাড়তে শুরু করেছে। রেমালের বাতাস থেমে থেমে কখনো কখনো উপচে পড়ছে, কখনো কখনো আবার নিচে চলে যাচ্ছে। এইভাবেই রেমালের দমকা হাওয়া কখনো অনেক গতি নিয়ে আসছে, কখনো আবার সেটি কমে যাচ্ছে। এইভাবে এখন রেমাল সাতক্ষীরার উপকূল অঞ্চল দিয়ে অতিক্রম করছে। ইতিমধ্যেই জোয়ারের পানিতে রেমালের তীব্র বাতাসের কারণে শ্যামনগরের সোরা এলাকায় এবং আশাশুনির চাকলা এলাকার 2টি ভেড়িবাঁধে ভাঙন সৃষ্টি হয়েছে। ভাঙন দিয়ে এলাকার মধ্যে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে রাতের দিকে শ্যামনগর এলাকার আশ্রয় কেন্দ্রে, নাপিতখালী এলাকার আশ্রয় কেন্দ্রে আসবার সময় একজন বৃদ্ধ মারা গেছে বলে আমরা খবর পেয়েছি। আশ্রয় কেন্দ্রগুলোতে এখন অনেক মানুষ তারা আশ্রয় কেন্দ্রে এসেছে। আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় 15 থেকে 16,000 মানুষ এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এখন ঢাকার সময় কিন্তু এখনো কিন্তু নদ নদীর পানি বিপদ সীমার তেমন নিচে নামেনি। এই কারণে কিন্তু আসলে উপকূলের মানুষজন আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছে। এখনো মানুষ আশ্রয় কেন্দ্রে এসে পৌঁছাচ্ছে। তাদের জন্য 6টি উপজেলায় মোট 8 লক্ষ নগদ টাকা এবং 42 মেট্রিক টন চাল জরুরি ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে খিচুড়ি রান্না করা হয়েছে যাতে আশ্রয় কেন্দ্রে আসা মানুষগুলো যেন খেতে পারে। এই ছিল এখানকার বর্তমান পরিস্থিতি। এবার অন্যান্য প্রসঙ্গ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক তথ্যচিত্র কলকাতায় মুজিবের প্রিভিউ দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে তথ্যচিত্রটির প্রিভিউ অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে কলকাতা শহর। ম্যাট্রিক পাশের পর তিনি পড়াশোনার জন্য কলকাতা যান, জড়িয়ে পড়েন রাজনীতি সহ নানা সামাজিক কর্মকাণ্ডে। সেসব বিষয়কে উপজীব্য করে কলকাতায় মুজিব শীর্ষক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত খ্যাতনামা চলচ্চিত্রকার গৌতম ঘোষ, যেখানে উঠে এসেছে ধানমন্ডি ৩২ নম্বর রোডের বাড়ির কিছু করুণ স্মৃতিও। প্রধানমন্ত্রী কলকাতায় মুজিব তথ্যচিত্রটি দেখার পর এর নির্মাণ সংশ্লিষ্টদের এ সম্পর্কে তাঁর মতামত ও বিভিন্ন নির্দেশনা দেন। কলকাতায় মুজিব তথ্যচিত্রটি নির্মিত হচ্ছে ফ্রেন্ডস অব বাংলাদেশ এবং বাংলাদেশ উপদূতাবাস কলকাতার যৌথ প্রযোজনায়। হজ যাত্রীদের সঙ্গে বড় ধরনের প্রতারণা করছে বেশ কয়েকটি হজ এজেন্সি। এদের মধ্যে কয়েকটি তাদের নিবন্ধিত শতাধিক হজ যাত্রীকে মৃত কিংবা অসুস্থ দেখিয়ে বেশি টাকা দিয়ে অন্যদের হজে পাঠাচ্ছে। মাশরাক রাহাতের রিপোর্ট। বাংলাদেশ থেকে যারা হজে যান তাদের বেশিরভাগই বৃদ্ধ। শেষ বয়সে সম্পত্তি বিক্রি কিংবা জমানো টাকা খরচ করে যান অনেকেই। তাদের সঙ্গেই প্রতি বছর প্রতারণা করছে গুটি কয়েক হজ এজেন্সি। এবছর যেমন খিদমা ওভারসিজ নামের একটি প্রতিষ্ঠান তাদের 298 জন হজযাত্রীর মধ্যে অন্তত 100 জনকেই মৃত কিংবা অসুস্থ দেখাচ্ছে। বেশি টাকার জন্য এরই মধ্যে নির্ধারিত 58 জনকে বাদ দিয়েছে, চেষ্টা করছে আরো অন্তত 42 জনকে বাদ দেওয়ার। এমন গুরুতর অভিযোগ তদন্ত করছে ধর্ম মন্ত্রণালয়। এবছরের জন্য আমরা 20% করে দিলাম যে ঠিক আছে বাবা, 5 ভাগের 1 ভাগ তো অনেক, আপনি 100 হাজি হলে 20 জন রিপ্লেস করতে পারতেছেন। খিদমার 300 হাজি অ্যাভারেজ 298 জন, তারা অলরেডি নিজস্ব আমাদের ক্ষমতা রেখেই আমরা যে অনুমোদন দিয়ে দিলাম 20%, তাতে 60 জন তারা রিপ্লেস করে ফেলছে। এখন তারা নতুন করে আসছে যে 41 জন রিপ্লেস। হজের সময় আসছে বেশি টাকার রেটে যারা যেতে চায়, এগুলো হজ ব্যবস্থাপনার একটা চরম বলবো যে এটা অনিয়ম শুধু নয়, এটা অনইসলামিক। আপনি এক্সপ্লয়েট কাউকে করতে পারেন না। যারা দুষ্টামি করবে তাদের ব্যাপারে আমরা সোচ্চার থাকবো। বিষয়টি নিয়ে কথা বলতে খিদমা ওভারসিজের অফিসে গেলে বন্ধ দেখা যায়, ফোনও ধরেনি কেউ। এই প্রতিষ্ঠানটির পাশাপাশি লাইমস্টোন ও দেশ ভ্রমণ নামের আরও 2টি হজ এজেন্সির বিরুদ্ধে আজ হজ অফিসে একই ধরনের প্রতারণার অভিযোগ জানিয়েছেন অন্তত 11 জন হজযাত্রী। বলছে তোমার হাজি একটাও যাবে না, হাজি রেখে চলে যাব, রিপ্লেস করব। অবশ্যই প্রতারণা। সংশ্লিষ্টরা বলছেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না বলেই প্রতি বছর প্রতারণা ও অনিয়ম করছে কিছু হজ এজেন্সি। হাজিদের সাথে প্রতারণা, হাজিদের টাকা আত্মসাৎ করে গোপনে কিছুদিন লুকিয়ে থেকে আবার 1 বছর পরে হজ লাইসেন্স চালু করা, এই সমস্ত সিস্টেম বন্ধ করতে হবে। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে তারাও অনিয়মের বিরুদ্ধে। যিনি যাবেন তার কোনো রিপ্লেসমেন্ট করতে পারবে না কোন এজেন্সি, করলে শাস্তি পেতে হবে, সে কঠোর শাস্তি পেতে হবে। হাফ ব্যবস্থা নিবে একবার স্বপ্রণোদিত হয়ে এবং ধর্ম মন্ত্রণালয় নিচ্ছে। এদিকে বারবার তাগিদ দেওয়ার পরও এখনো অন্তত 4000 হজযাত্রীকে উড়োজাহাজের টিকিট দেয়া নিয়ে টালবাহানা করছে কিছু এজেন্সি। তাদের শোকজ করেছে ধর্ম মন্ত্রণালয়। মাশরাক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তাঁর স্ত্রী সন্তানদের নামে থাকা আরও 113টি দলিলের সম্পদ এবং গুলশানে 4টি ফ্ল্যাট ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাঁদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন আজ এই আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার বেনজির আহমেদের 83টি দলিলের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। পরে তার আরও সম্পদের খোঁজ পাওয়া যায়, সেগুলো ক্রোকের আদেশ চেয়ে দুদক আজ আদালতে আবেদন করেছিল। এর আগে গত বৃহস্পতিবার বেনজির আহমেদ তাঁর স্ত্রী ও সন্তানদের নামে থাকা 345 বিঘা জমি জব্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাঁদের নামে থাকা 33টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। এই অনুসন্ধানের একটা পর্যায়ে এই জব্দ এবং ক্রোক করা হয়েছে আদালতের আদেশ নিয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা এবং মানি লন্ডারিং আইন অনুযায়ী। এখন অনুসন্ধান কাজ চলাকালীন সময়ে যদি আরও কোনো প্রপার্টি আসে বা আরও কোনো ব্যাংক অ্যাকাউন্ট আসে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল যদি মনে করে সেটা জব্দ করা উচিত, সেইগুলোর জন্য নতুন করে তারা আবেদন করতে পারবে, আইনি কোনো বাধা নাই।
দখল, দূষণ, অনিয়ন্ত্রিত বালু আর পাথর উত্তোলন এবং অপরিকল্পিত বাঁধ ও স্থাপনা নির্মাণের ফলে অস্তিত্ব সংকটে পড়েছে দেশের বেশিরভাগ নদ নদী। রাজধানীর খামারবাড়িতে দুদিনব্যাপী নদী সম্মেলনে উঠে আসে এসব তথ্য। সংকটাপন্ন নদ নদীগুলো রক্ষায় আলাদা আইন তৈরির দাবি জানানো হয়। নদী সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর খামারবাড়িতে আসেন দেশের 61টি সংগঠনের কর্মীরা। এরা সবাই এলাকায় নদী ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন। এই মানুষদের বক্তব্যে উঠে আসে কিরকম ঝুঁকির মধ্যে আছে দেশের নদ নদী। আমাদের নদীগুলো সর্বনাশ করবার জন্য একটা বড় দায়িত্ব পালন করছে ভূমি জরিপ অধিদপ্তর। আমি জোনাল সেটেলমেন্ট অফিসে গিয়ে বলছি, আপনারা যেগুলো পাঠান কি করে পাঠান? আমাকে বলছেন কেন ডিসিরা যা পাঠান। আমি বলি ডিসিরা তো নদী ধ্বংস করার পক্ষে, আপনারা কার পক্ষে? 132টি জায়গায় আপনার এই বালু মহল অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে এবং এটার বাস্তব এক্সাম্পল হচ্ছে যে এক জায়গায় বালু মহলের ইজারা দেওয়া হয় এবং এই কাগজটি দেখিয়ে সারা অঞ্চলের ওই জেলার সমগ্র অঞ্চলে এই সিন্ডিকেট এই বালু মহলের ব্যবসাগুলো করে থাকে। নির্বিচারে দখল, দূষণ, অনিয়ন্ত্রিত বালু আর পাথর উত্তোলন, একই সাথে অপরিকল্পিত বাঁধ ও স্থাপনা নির্মাণের ফলে অস্তিত্বের ঝুঁকিতে রয়েছে দেশের পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা। এ কারণে দ্রুত সংকটাপন্ন নদ নদীগুলোকে রক্ষার দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী। জানান নদী রক্ষার জন্য আলাদা আইন প্রণয়নের। আমার যদি বন রক্ষায় আইন থাকে, আমার যদি বন্যপ্রাণী রক্ষায় আইন থাকে, আমার কেন নদী রক্ষায় একটা আইন থাকবে না? নদী রক্ষা কমিশন একটি প্রাতিষ্ঠানিক আইন, এটা কিন্তু নদী রক্ষার আইন না। সেটা কিন্তু অনুষ্ঠানে অংশ নিয়ে আয়োজকদের বিভিন্ন দাবির সাথে সহমত ব্যক্ত করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বলেন, দখলদারদের ছাড় দেওয়ার কোনো মানসিকতা সরকারের নেই। এরা কখনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি হতে পারে না। এরা অপরাধী, সরকার তাদেরকে অপরাধী হিসেবেই দেখে এবং এই ধরনের কোনো যদি সুনির্দিষ্ট যদি কোনো থাকে, আপনার পরিচয় গোপন করেও যদি আমাদের কাছে দেন, আমরা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করবো। আমরা এই জায়গাটা জিরো টলারেন্স অবস্থান করছেন। 2023 সালে জাতীয় নদী রক্ষা কমিশনের পক্ষ থেকে সারা দেশে নদ নদীর যে 1008টি তালিকা প্রকাশ করা হয় সেটি ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন নদী ও পরিবেশ রক্ষায় কাজ করা সংগঠনগুলো। দ্রুত এই তালিকার সংশোধনও চাওয়া হয়েছে সম্মেলনে। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। কলকাতা পুলিশের সহায়তায় এমপি আজিম হত্যাকাণ্ডের মোটিভ খুঁজে বের করার কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তার নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত দল সকালে ভারতের কলকাতা পৌঁছায়। বিমানবন্দর থেকে বেরোনোর সময় এসব কথা বলেন তিনি। এদেশের পুলিশের সহযোগিতার মাধ্যমে আমরা মনে করি হত্যাকারীদের যে কথাটা আপনি বলছেন, অ্যাকচুয়ালি প্রকৃত মোটিভটা কি সেটা আমরা খুঁজে বের করব। আখতারুজ্জামান, আমরা আমাদের বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তাকে ইন্টারপোলের মাধ্যমে কিভাবে কাজটি করা যায় এবং আমরা এই বিষয়টা যেহেতু এখানে হত্যাকাণ্ডটি পশ্চিমবঙ্গের কলকাতায় ঘটেছে, আমরা কলকাতা পুলিশের সাথেও এই বিষয়ে ইন্টারপোলের সহায়তা আমরা একসাথে যদি চাই, এটা আরো ভালো হবে। সেই জন্য আমরা কলকাতা পুলিশের সাথে এই বিষয়ে কথা বলবো। ঢাকায় এসেছেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তুর্কি সুপারস্টার অভিনেতা বুরাক ওজচিভিত। বিকেলে রাজধানীতে হোটেল রেডিসনের বলরুমে এক সংবাদ সম্মেলনে একথা জানায় সিঙ্গার বাংলাদেশ। এ সময় বুরাক ওজচিভিতের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও MHM ফাইরোজ, সাউথ এশিয়া রিজিওনাল মার্কেটিংয়ের পরিচালক হান্ডান আব্দুর রহমান গোলু। 19 মে থেকে 26 মে পর্যন্ত সিঙ্গার বেক ও স্টোর এবং singer.com থেকে পণ্য কিনে লটারিতে বিজয়ী ব্যক্তি বুরাক ওজচিভিতের সাথে দেখা করার সুযোগ পাবেন। খেলার খবর, জয় দিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ৬৭-২২ পয়েন্টে হারায় দক্ষিণ কোরিয়াকে। ম্যাচের শুরু থেকেই কোরিয়ার বিপক্ষে আধিপত্য ছিল বাংলাদেশের। প্রথমার্ধে স্বাগতিকরা এগিয়ে ছিল 24-11 পয়েন্টে। বাংলাদেশের রেইডার মিজানুর রহমান একা 21 পয়েন্ট এনে দেন দলকে। এর আগে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান। এবারের আসরে
অংশ নিচ্ছে 12টি দেশ। উদ্বোধনী অনুষ্ঠানে সব দেশের সংস্কৃতি দেখানো হয় দর্শকদের। টুর্নামেন্টের প্রথম 3টি আসরেই শিরোপা জিতেছে বাংলাদেশ, আর কোরিয়া দল গত 2 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। রাতের সংবাদ শেষ করব, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড় রিমানের কেন্দ্রভাগ। বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস, নদ নদীর পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত। নিবন্ধিত হজ যাত্রীদের অনেককে মৃত এবং অসুস্থ দেখিয়ে তাদের পরিবর্তে অন্যদের সৌদি আরব পাঠানোর অভিযোগ 58 এজেন্সিকে শোকজ। এবং সাবেক আইজিপি বেনজিরের আরও সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের। এর মধ্যে রয়েছে স্ত্রী সন্তানদের নামে থাকা 113টি দলিলের সম্পদ, গুলশানের 4টি ফ্ল্যাট। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশন পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।